সেই সেন্সের উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে অ্যাক্ট করবেন। তো এমন হতে পারে, ধরেন হচ্ছে গিয়ে যেমন পানির ট্যাঙ্কির কথা যদি চিন্তা করি, তো পানির ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমার পানি লস হচ্ছে। তো যদি আমি সেখানে এমন একটা সেন্সর লাগাতে পারি যে বা এমন একটা ডিভাইস লাগাতে পারি যে সেটা যদি দেখে যে হ্যাঁ আমার পানিটা এই লেভেল পর্যন্ত চলে আসছে, তারপরে সে কি করবে, মোটরটাকে অটো অফ করে দেবে। এটা একটা হতে পারে। আবার কি হতে পারে, যেমন মনে করেন আপনার সামনে যদি কি বলে কোনো রোবোটিক কার থাকে, যেমন অটো ড্রাইভিং, তাহলে কি হয়, সামনে যদি কোনো অবস্ট্রাকল চলে আসে, তাহলে সে কি করে, তার ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। তো এই যে জিনিসগুলো বাহির থেকে সে সেন্স করছে, তারপর মনে করেন সে টেম্পারেচার সেন্স করতে পারে, বা মনে করেন আপনি যদি অটো ড্রাইভিং, অটো ফ্লাইট মুড এইসব কথা যদি চিন্তা করেন, তাহলে সেই সব ক্ষেত্রে আমাদের কি সেন্সর দরকার হতে পারে, তাই তো? তো সেন্সরটা মেইনলি কি করে, সেন্সরটা হচ্ছে গিয়ে আপনার যে ফিজিক্যাল প্যারামিটার গুলো থাকে সেগুলোকে সিগনালে কনভার্ট করে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যালি মেজার করা হয়। এবং যখন আমরা ট্রান্সডিউসারের কথা বলি, তখন সেন্সর থেকে যা সেন্স করবে এবং ওই সিগন্যালকে যখন কোনো একটা কন্ডিশনাল সার্কিটে সে রিপ্রেজেন্ট করবে, তখন মানে অর্থাৎ এই দুইটার কম্বিনেশনে যেটা, সেটা হচ্ছে আমার কি, ট্রান্সডিউসার। তো ট্রান্সডিউসার আমরা বলতে পারি কি সিগন্যাল প্লাস, সরি, সেন্সর প্লাস সিগন্যাল কন্ডিশনিং সার্কিট, তাই তো? তো দেখা যায় যে ট্রান্সডিউসার যে প্রাইমারি এলিমেন্টস, অর্থাৎ আমরা যে সেন্সর বলতেছি সেটা, এবং সেকেন্ডারি যে এলিমেন্টস, অর্থাৎ সেই সেন্সর থেকে সেন্স করে কোন একটা সার্কিটে অ্যাপ্লাই করা, এই টোটাল কাজটা কি করতেছে, একটা আপনার চেঞ্জ আনতেছে। কি করতেছে, কোন একটা সিগন্যালকে বা প্যাসিভ সিগন্যালকে কোন একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ সিগন্যালে হচ্ছে গিয়ে চেঞ্জ করতেছে বা ট্রান্সফর্ম করতেছে, এইটা হচ্ছে ট্রান্সডিউসার। তো আজকে হচ্ছে গিয়ে আমরা এই সেন্সর এবং ট্রান্সডিউসার কি সেটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করব। তো আমরা যদি দেখি যে সেন্সরের ডেফিনিশন থেকে যে সেন্সরটা কি, তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান এলিমেন্টস হুইচ প্রডিউস সিগন্যাল রিলেটিং টু দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড। অথবা যদি আমরা এক কথা বলতেছি, তাহলে এই ডিভাইস হুইচ প্রোভাইড এ ইউজেবল আউটপুট ইন রেসপন্স টু এ স্পেসিফাইড মেজারেন্ট, সরি। সো এখানে আমরা কি করতেছি, সেন্সর এবং ট্রান্সডিউসারের মধ্যে এই পার্থক্যটা দেখতেছি যে এইখানে কি করতেছে, ট্রান্সডিউসার ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান এলিমেন্ট when subject to some physical change experience a related change, or an element which convert a specified measurement into an output by using a transducing principle. ওকে, তো এখন এই যে সেন্সর এবং ট্রান্সডিউসারের কথা আমরা বলছি, এই সেন্সর এবং ট্রান্সডিউসার গুলো বেসিক্যালি আপনার কি ধরনের মেজারমেন্ট গুলো করে থাকে, বা কি ধরনের স্পেসিফিকেশন গুলো আমরা ফলো করে থাকি, সেটা যদি দেখি, তাহলে হচ্ছে গিয়ে আমরা যেমন হচ্ছে গিয়ে এখানে ফলো করে থাকি রেঞ্জ। রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে গিয়ে সাপোজ আপনি টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে গিয়ে মেজার করবেন, সেই ক্ষেত্রে যেমন রেঞ্জ ধরে নিল 25 থেকে 225 পর্যন্ত। তারপর মনে করেন আপনি ডিস্টেন্স মেজার করতেছেন, সেই ক্ষেত্রে আপনি মিটার, কত মিটার ডিস্টেন্স, কত থেকে কত মিটার ডিস্টেন্স পর্যন্ত আপনি সিলেক্ট করতে চান, অর্থাৎ একটা লিমিটেশন দিয়ে দেয়। যখন সেন্সর কোনো একটা লিমিটেশন ইন্ডিকেট করে, অর্থাৎ আপনার ইনপুট সেটা হচ্ছে গিয়ে কি ভ্যারি করবে, আপনার আহ আহ, কি বলে, এক এক জায়গায় টেম্পারেচার এক এক রকম হতে পারে, বা ডিস্টেন্স হচ্ছে গিয়ে আপনার মনে করেন 4-5টা বোতল এক একটা স্টেপে আপনার সাজানো আছে, আপনি কোনো একটা গাড়ির সামনে একটা সেন্সর দিয়ে সেটা হচ্ছে ডিটেক্ট করতে চাচ্ছেন যে এক্স্যাক্টলি কোন বোতলটা বা ডিভাইসটা কত দূরে আছে। ওকে, এরপর হচ্ছে কি স্প্যান। স্প্যানটা কি, এটা হচ্ছে আপনি যে ইনপুট ভ্যালু দিচ্ছেন, সেই ইনপুট ভ্যালুর ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালু দুইটা থাকবে, তাদের মধ্যে ডিফারেন্সটা কত। অর্থাৎ সাপোজ আপনি যে উপরে যে টেম্পারেচার মাপতেছিলেন, সে টেম্পারেচার মাপার ক্ষেত্রে আপনি একদম ইনিশিয়াল পর্যায়ে বা ইনপুট পর্যায়ে আপনি কতটুকু টেম্পারেচার পেয়েছেন, এবং ফাইনাল আউটপুটের কাছাকাছি যাওয়ার সময় আপনি কতটুকু টেম্পারেচার পেয়েছেন, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে স্পেন। ইরো, ইরোটা কি, ইরোটা হচ্ছে কি আমরা বলি না
অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড প্রেডিক্টেড ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা অবজার্ভ ভ্যালু। সো দেখা যায় কি যে আমার সেন্সর হয় কি ডিসপ্লেসমেন্ট হয় বা মুভমেন্টের কারণে, ডিসপ্লেসমেন্টের কারণে আপনার দেখা যায় যে কি বলে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড দুইটা আলাদা আলাদা ভ্যালু পাই। সো এই দুইটার মধ্যে যখন আমরা পার্থক্য করি সেখান থেকে আমরা ইরর পাই। দেন অ্যাকুরেসিও ঠিক সেম, যে আপনি কি প্রেডিক্ট করতেছেন আর হচ্ছে গিয়ে কি ভ্যালু পাচ্ছেন, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু এবং ট্রু ভ্যালু যে মেজার করবেন তাদের যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার পার্থক্য, যে আসলে আপনার যা চেয়েছিলেন সেই অনুযায়ী পাচ্ছেন কিনা, বা যদি পেয়ে থাকেন তাহলে সেটা কত পার্সেন্ট কারেক্ট। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে কি সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি হচ্ছে গিয়ে আপনার যে আউটপুট ভ্যালুটা আপনি সেন্স করতেছেন পার ইউনিট, মানে ইনপুটের সাথে পার ইউনিট চেঞ্জের যে রেশিওটা, সেটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি। দেন হচ্ছে গিয়ে নন লিনিয়ারিটি। নন লিনিয়ারিটি কি? ধরেন আপনি কোনো একটা ভ্যালু হচ্ছে গিয়ে নিচ্ছেন, বা ধরেন কোনো একটা জিনিস সেন্স করতেছেন, ওই সেন্স করার মানে সেন্স করে যে ইনপুট আউটপুটটা আপনি পাচ্ছেন বা আপনি যেটা চাচ্ছিলেন, সেটার যদি আমি একটা মেজারমেন্ট করি, লিনিয়ার মেজারমেন্ট, সেই ক্ষেত্রে আমার যে ইরোরটা পাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইরোর। এই ক্ষেত্রে দেখা যায় কি লিনিয়ার ক্ষেত্রে আমরা কি একটা লাইন ড্র করে যাই না? সাপোজ আপনারা হচ্ছে গিয়ে এরপরে যখন ভিএলএসএ ডিজাইন করবো তখন দেখবেন যে ওরা কি করে, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে বা ভোল্টেজ অ্যাপ্লাইয়ের সাথে সাথে হচ্ছে গিয়ে কারেন্টের যে চেঞ্জটা, সেইটাকে আমি একটা লিনিয়ার বা স্ট্রেট লাইনের মাধ্যমে, এই যে আইডিয়াল কার্ভ, ধরেন এরকম একটা কার্ভের মাধ্যমে মধ্যে সে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে বা কার্ভের মধ্যে সে চিন্তা করে, কিন্তু এক্স্যাক্টলি আপনার যে ভোল্টেজের সাথে সাথে কারেন্ট ওইভাবেই আসবে তেমন নয়, সেটার মধ্যে কি আসতে পারে, চেঞ্জ আসতে পারে। তো সেই ক্ষেত্রে চেঞ্জটা আমার হচ্ছে গিয়ে কি আহ দেখা গেল যে লিনিয়ার অবস্থায় না এসে নন লিনিয়ার অবস্থায় আসতে পারে। সো সেখান থেকে আমরা দেখতে পারি যে non-linearity equal to maximum deviation in input divided by maximum full scale input। আচ্ছা, এরপর কি আছে? আহ এরপর আছে হিস্টেরেসিস। এটা কি? এটা হচ্ছে গিয়ে যে ধরেন এখানে যেটা আছে হিট এবং টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে? আপনার হিট যে ইনপুট আপনি দিচ্ছেন, অর্থাৎ হিট বাড়ানোর সাথে সাথে তার টেম্পারেচারটা কি পরিমাণে বাড়তেছে, সেটা যখন হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি যে ইরোর কতখানি আছে, যেমন আমরা লিনিয়ার এবং নন লিনিয়ারের ক্ষেত্রেও দেখে থাকি যে আমার যদি লিনিয়ারলি আমি আমার আউটপুটটা চিন্তা করি এবং সেটা যদি আমার লিনিয়ার লাইন বরাবর না থেকে সেটা কার্ভ হয়ে যায়, বা সেই ক্ষেত্রে আমার লিনিয়ার সাথে ওইটার পার্থক্য কতটুকু, সেখান থেকে যেমন আমরা ইরর বের করি, ঠিক সিমিলারলি এইটার ক্ষেত্রেও আমার ম্যাক্সিমাম আউটপুট যে ডিফারেন্সটা সেটা আমরা বের করি, যে আমাদের কি বলে হিট যেভাবে বাড়তেছে সেই অনুযায়ী আমার টেম্পারেচার বাড়তেছে কিনা, বা হিটের সাথে সাথে আমার যে টেম্পারেচারের পার্থক্য সেটা বেসিক্যালি কেমন আছে। এই ফিগারটা দিয়ে আমরা কি সেটাই দেখতে পাচ্ছি, যেমন shows the hysteresis error might have occurred during measurement of temperature using a thermocouple। ঠিক আছে, যেখানে কি বলছে, hysteresis error value is normally specified as a positive or negative percentage of the specified input range। আচ্ছা, এরপর আসি রেজুলেশন। রেজুলেশনটা কি? ওকে, রেজুলেশনটা হচ্ছে গিয়ে যে যখন আপনার ইনপুট প্যারামিটার যেটা আপনার থাকবে বা ইনপুট যখন আপনি দিচ্ছেন সেইটার ইনক্রিমেন্টাল চেঞ্জের সাথে সাথে আপনার আউটপুট যে সিগন্যালের যে ডিটেকশনটা, সেটা যখন আপনার কি স্মল মানে খুবই ক্ষুদ্র হয়, বা আমি যদি এলভিডিটি আরভিটি দুই ধরনের সেন্সর আপনাদের একটু পরে পড়াবো, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যখন ওদের মধ্যে ডিসপ্লেসমেন্ট করানো হয় সেই ক্ষেত্রে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবং দেখা যায় যে আহ, যেমন
একটা যদি মুভেবল প্লেট ধরে নিই, যে আপনি ধরে নেন আপনার দুইটা হাত প্যারালালি আছে, এইবার এই দুইটা হাতের ঠিক মাঝ বরাবর হচ্ছে গিয়ে আপনি কোনো একটা ডিভাইসকে মুভ করাচ্ছেন। সো এই যে ডিভাইসটা, সে অ্যাকচুয়ালি কতটুক ডিসপ্লেসমেন্ট তার হচ্ছে তার উপর ডিপেন্ড করে বেসিক্যালি এনার্জি জেনারেট হয়। তো ওই যে ডিসপ্লেসমেন্টটা ঘটে সেইটা হচ্ছে গিয়ে আপনার কি বলে রেজুলেশনের মাধ্যমে হচ্ছে গিয়ে ওই কোন কোন ডিভাইসের জন্য কতটুক আপনার সেন্স করবে, সেটা হচ্ছে গিয়ে রেজুলেশন, ওই ডিভাইসের রেজুলেশন অফ দ্য সেন্সর ডিভাইস। যেমন এখানে যে এলভিডিটির কথা বলতেছে, এইটার ডিসপ্লেসমেন্ট যদি আপ টু 20 মিলিমিটার হয়, ইট প্রুভস অ্যান আউটপুট as a number between 1 and 100, then the resolution of the sensor device is 0.2 millimeter. দেন হচ্ছে গিয়ে স্ট্যাবিলিটি আছে, ডেড অ্যান্ড টাইম আছে, এগুলো মনে হয় আপনারা দেখলেই পারবেন, তাও বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, ডেড ব্যান্ড টাইম, যেটা ডেড ব্যান্ড টাইম হচ্ছে গিয়ে ডেড ব্যান্ড অ্যান্ড ডেড স্পেস অফ এ ট্রান্সডিউসার ইজ দ্য রেঞ্জ অফ ইনপুট ভ্যালু of which there is no output. The dead time of a sensor device is the time duration from the application of an input until the output being to response or change. মানে হচ্ছে গিয়ে কি, এইটার ক্ষেত্রে হয় কি অনেক সময় হচ্ছে গিয়ে আপনার যদি কোনো একটা এক্সাম্পল দেই, যে এমন হতে পারে যে আপনি অনেকক্ষণ যাবত ওয়েট করে আছেন যে একটা এই কোনো একটা ইনপুট দিলে এবং সেই ইনপুটের রেসপেক্টে কোনো একটা আউটপুট আসবে। সো ওই সার্টেন টাইমের মধ্যে যদি আপনি সেই আউটপুটটা না পান, তাহলে সেখানে ডেড ব্যান্ড বা ডেড টাইম হিসেবে ধরে নেওয়া। ঠিক আছে, দেন হচ্ছে রিপিটেবিলিটি। আমরা যে ধরনের ডিভাইস গুলো ব্যবহার করে থাকি সেই প্রত্যেকটা ডিভাইসই হচ্ছে রিপিটেবিলিটি আছে। কারণ কি, আপনি ওই ডিভাইসটা শুধু একবার ব্যবহার করতেছেন না, বারবার ইউজ করতেছেন। সো সেই ক্ষেত্রে আপনার ওই কি বলে যে আউটপুটটা পাচ্ছে, আহ একই ইনপুটের জন্য সেম আউটপুট পাচ্ছে নাকি ডিফারেন্ট আউটপুট পাচ্ছে, সেটাও এখানে কি বিগ একটা ইস্যু। অনেক সময় দেখা গেল যে যখন আপনি টেম্পারেচার মেজার করতেছেন, তখন আপনার কি বলে এক এক ধরনের ইনপুট মানে হিট হিট বাড়ানোর সাথে সাথে টেম্পারেচার চেঞ্জ হবে। কিন্তু ধরেন আপনি হচ্ছেন গিয়ে কোন কোন ধরনের সেন্সিং এর কথা বলবো, উম মাথায় আসতেছে না, কি কি বলবো, কোন রিপিট রিপিট, ধরেন 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর হচ্ছে গিয়ে আপনার কি বলে পানি ইরিগেশন করতে হবে, ঠিক আছে। তো ওইটা এক ধরনের আপনার কি রিপিটাবিলিটির প্রয়োজন হতে পারে। আবার হতে পারে, আর কি হতে পারে, আপনাদের কাছে কোনো এক্সাম্পল আছে মাথায়? এন এক্সাম্পল। ম্যাম, রাডার সিস্টেমে কিছুক্ষণ পর পর চেক করতে হয় যে কোনো এয়ার যান বা এয়ার ভেহিকলস আসতেছে কিনা, এটাই হইতে পারে ম্যাম। রাডার সিস্টেমে সেটা চেঞ্জ মানে আমি মানে আপনার এখানে কি ইনপুট এবং আউটপুট দুইটার মধ্যে সম্পর্ক থাকতে হবে, যে আপনি যে ইনপুট দিচ্ছেন সেম আউটপুটই সবসময় পাচ্ছেন কিনা, এই টাইপের কোনো এক্সাম্পল হবে। বা দেখা গেল যে আপনি এখন একটা ইনপুট দিচ্ছেন, সেই ইনপুটের রেসপেক্টে আউটপুট ভ্যালু কখনো আসলো 2, কখনো আসলো 2.5, কখনো আসলো 2.7, মানে খুবই সামান্য পরিমাণে, যেটা হচ্ছে কি আপনার কেমিক্যাল অনেক কাজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ধরনের রিপিটেবিলিটির দেখা যায়, এবং তখন হচ্ছে গিয়ে সেই ধরনের কিছু সেন্সর ব্যবহার করা হয় যে রিপিটেবিলিটি যে হচ্ছে সেটা কতখানি মানে কতখানি ডিফারেন্স হচ্ছে বা কতখানি চেঞ্জ হচ্ছে, আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে রিপিটেবিলিটিটা আপনার চেক করে। ওকে, দেন হচ্ছে গিয়ে রেসপন্স টাইম। রেসপন্স টাইম তো আমরা বুঝি যে আমরা ধরেন আপনি একটা ব্লাইন্ড কোনো একটা লোকের জন্য আপনি কোনো একটা স্টিক তৈরি করছেন, এখন সে পানি দেখবে, সেন্স করবে, দেন আপনাকে হচ্ছে গিয়ে রেসপন্স করবে। সেই রেসপন্স টাইমটা যদি কম হয়, বা ধরেন একটা গর্ত আছে, সেই গর্ত দেখলে সে যদি বাজাতে যদি টাইম বেশি নেয়, সেই ক্ষেত্রে আপনার কি হবে, অসুবিধা হয়ে যাবে। সো দেখা যায় যে
ইনপুটটা হচ্ছে গিয়ে ওই যে সামনে যদি কোনো অবস্ট্রাকল থাকে বা ওয়াটার থাকে, এটা হচ্ছে ইনপুট দিচ্ছে, এবং সেই ইনপুটের রেসপেক্টে যে আউটপুটটা আসতেছে সেটা আসলে কতখানি টাইম নিতেছে বা স্টেপ ওয়াইজ কিরকম চেঞ্জ হচ্ছে, এই মেজারমেন্টটা হচ্ছে গিয়ে আপনার রেসপন্স টাইম। সো আমরা যদি হচ্ছে গিয়ে সেন্সরের ক্লাসিফিকেশন করি, তাহলে বিভিন্ন ফ্যাক্টরে ডিভাইড করে আমরা এটা ক্লাসিফিকেশনটা করতে পারি। কি কি আছে? একটা হচ্ছে গিয়ে আপনার মেজারমেন্ট করতে পারি, অ্যাপ্লিকেশন ফিল্ড কনভার্সন প্রিন্সিপাল আছে, দেন এনার্জি ডোমেইন অফ মেজারমেন্ট, থার্মোডাইনামিক কনসিডারেশন, এই ধরনের কিছু ফ্যাক্টর কনসিডারেশনে রেখে দেন হচ্ছে গিয়ে আহ, আপনার সেন্সরকে বিভিন্ন গ্রুপে ক্লাসিফাই করা হয়। যদি আমরা সেটা দেখি, যেমন এখানে আছে কি ডিসপ্লেসমেন্ট, পজিশনিং অর প্রক্সিমিটি সেন্সর। আমরা হচ্ছে গিয়ে এই ডিসপ্লেসমেন্ট, পজিশনিং বা প্রক্সিমিটি সেন্সর থেকে কিছু সেন্সর পড়াশোনা করব। দেন হচ্ছে ভ্যালোসিটি এন্ড মোশন সেন্সর, যেখান থেকে আমরা ইনক্রিমেন্টাল এনকোডার বা পাইরো ইলেকট্রিক সেন্সর, এগুলো কিটা দেখবো। দেন ফোর্স, ফোর্স যে অ্যাপ্লাই করা হয় সে তার রেসপেক্টে আপনার কি ধরনের কাজ করে, সেখানে আমরা স্ট্রেন গজ, লোড সেল, এটা দেখবো। ফ্লুইড প্রেসার আছে, যেখানে হচ্ছে গিয়ে ডায়াফ্রামা প্রেসার, দেন হচ্ছে গিয়ে পিজোইলেকট্রিক সেন্সর ইত্যাদি ইউজ করা হয়। লিকুইড ফ্লো যেটা আছে, লিকুইড ফ্লো হচ্ছে গিয়ে সেন্স করার ক্ষেত্রেও আমরা হচ্ছে গিয়ে টারবাইন মিটার বা লিকুইড লিকুইড আপনার ক্যাপাসিটেন্ট প্রক্সিমিটি সেন্সর দিয়েও লিকুইড ফ্লো আপনার সেন্স করা যায়। এবং লিকুইড লেভেল, লিকুইড লেভেল যেটা আছে সেটা সেন্স করার জন্য আপনার ফ্লো ডিফারেন্সিয়াল প্রেসার ইউজ করতে পারি। টেম্পারেচার ডিটেক্ট করার জন্য আমরা এখানে যেমন অনেকগুলো আছে, যে থার্মোকাপল আছে, থার্মোডায়োড আছে, থার্মিস্টরস আছে, দেন হচ্ছে গিয়ে বাইমেটালিক স্ট্রিপ আছে, লাইট সেন্সর আছে, ফটোডায়োড আছে, ফটো রেজিস্ট্যান্স আছে। এই ধরনের অনেকগুলো সেন্সরে আলাদা আলাদা আমরা ডিভাইড করে থাকি। তো এগুলো তো ছিল সেন্সরের কথা। এছাড়াও আপনার ট্রান্সডিউসারও আছে। আমরা যদি সেন্সরের অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, ক্যারেক্টারিস্টিক্স এর কথা চিন্তা করি, তাহলে আমরা অলরেডি যেগুলো দেখে আসলাম সেটা যদি আমরা একটু চিন্তা করি, কি কি ছিল, যে আমাদের অ্যাকুরেসি ছিল, দেন হচ্ছে রেঞ্জ ছিল, রেজুলেশন ছিল, রিপিটাবিলিটি ছিল, নন লিনিয়ারিটি, লিনিয়ারিটি, এই ব্যাপারগুলো আমরা কি করব, মাথায় রাখবো, তাই তো? বা এই জিনিসগুলো ধরা যায় আমার কি সেন্সরের জন্য মেইন ক্যারেক্টারিস্টিক্স। তো সেন্সরের টাইপ গুলো আমরা দেখলাম। এবং যদি আমরা সেন্সরের প্রিন্সিপাল ওয়ার্কিং থেকে সেন্সরের টাইপ করি, তাহলে মেইনলি আমরা পরবর্তীতে পড়বো সেটা হচ্ছে গিয়ে রেজিস্টর টাইপ হচ্ছে গিয়ে আপনার সেন্সর আছে, ক্যাপাসিটর টাইপ সেন্সর আছে, এবং ইন্ডাক্টর টাইপ সেন্সর আছে। ঠিক আছে? যেখানে রেজিস্টর টাইপ যে সেন্সর গুলো আছে, রেজিস্টার টাইপ যে সেন্সর গুলো আছে সেটা সাধারণত আপনার আহ কি বলে, ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের আসলে রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়, তাই না? তো ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সের চেঞ্জের কারণে আপনার দেখা যাবে যে এক এক ধরনের আমি আউটপুট পাবো। অ্যাজ লাইক আমি যদি চিন্তা করি যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর আমি টেম্পারেচার মেজার করতে চাই, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট চারটা বা পাঁচটা ম্যাটেরিয়ালস নেই, তাহলে ওই চারটা বা পাঁচটা ম্যাটেরিয়ালস এর ডিফারেন্ট ইনপুট বা হিট দেওয়ার কারণে, তাদের রেজিস্ট্যান্সের চেঞ্জ থাকার কারণে আমার কি তাদের টেম্পারেচার মেজারমেন্ট যেটা আমরা যেটা করব সেটাও আমার কি চেঞ্জ বা ভ্যারি করবে, তাই না? আবার যখন আমরা ক্যাপাসিটিভ টাইপ সেন্সরের কথা চিন্তা করব, ক্যাপাসিটিভ টাইপ সেন্সর গুলো হচ্ছে গিয়ে আপনার ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ডাইইলেকট্রিক বা ইনসুলেটর, যেটাকে আমরা ডাইইলেকট্রিক যে কি বলে এনার্জি বলি, তার উপর ডিপেন্ড করে, যে বেসিক্যালি আপনার এয়ার বা গ্যাস টাইপের যে আহ, জিনিসগুলো থাকে, সেগুলোর যে ডাইইলেকট্রিক ফিল্ড আছে। তো ডাইইলেকট্রিক জিনিসটা হচ্ছে গিয়ে যে যখন আপনার কোনো একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করার সময় তার যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ওই ইলেকট্রিক ফিল্ডে মিনিমাম যে লস বা মিনিমাম যে এনার্জিটা, ওই জিনিসটাকে বলা হয় ডাইইলেকট্রিক ফিল্ড। সো ওই ডাইইলেকট্রিক ফিল্ডের তারতম্য যেন, মানে পার্থক্য
পার্থক্যটা যেন এয়ার বা গ্যাসের থেকে ডিফারেন্ট হয় এই টাইপের। তো সেই টাইপের জিনিসগুলো কি হতে পারে? হতে পারে সলিড টাইপের কোনো বস্তু, কোনো প্লাস্টিকের বস্তু, কাঠের হতে পারে, লোহার হতে পারে, লিকুইডের মধ্যে আপনার পানি হতে পারে, অয়েল হতে পারে, পেট্রোল হতে পারে। এই ধরনের জিনিসের জন্য আমার কি ক্যাপাসিটর টাইপের যে আহ কি বলে সেন্সর গুলো সেগুলো ব্যবহার করতে পারবেন। তারপর আরেকটা বলছিলাম ইন্ডাকটিভ সেন্সর। ইন্ডাকটিভ সেন্সরের ক্ষেত্রে ওই যে একটু আগে এলভিডিটির কথা বললাম না, এলভিডিটি বা আরভিডিটি, এই দুইটার কথা আপনারা ধরে নিতে পারেন। ঠিক আছে? কিন্তু আচ্ছা, আর কি আছে এখানে? ওকে, সো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড পজিশনিং, যে পজিশন সেন্সর যদি আমরা দেখি তাহলে এখানে একটা আছে যেমন পটেনশিওমিটার সেন্সর। এই যে চিত্রটা আছে এই চিত্রটা যদি আমরা একটু দেখি, আচ্ছা আমার কাছে কি এটা আছে, আমি এখান থেকে দেখাই। আহ আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট সেন্সর। ডিসপ্লেসমেন্ট সেন্সরটা যে শুধুমাত্র আপনার কোনো একটা বস্তু এ জায়গা দিয়ে আরেক জায়গায় সরাচ্ছেন সেই জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা এমন হতে পারে এরকম যে এইটা হচ্ছে গিয়ে তিনটা টার্মিনাল আছে। এই দেখেন এখানে তিনটা টার্মিনাল আছে, টার্মিনাল 1 2 3 যদি বলি, বা দুই পাশে দুইটা হচ্ছে ফিক্সড টার্মিনাল এবং একটা হচ্ছে মুভেবল টার্মিনাল। যে টার্মিনালটা হচ্ছে কি আপনার হুইপারের সাথে, এই হুইপারের সাথে হচ্ছে কি কানেক্টেড থাকে। মেইনলি আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন এই যে একটা পটেনশিওমিটার বা ইলেকট্রিক্যাল সার্কিট দেয়া আছে, হ্যাঁ। এখন এই যে রেজিস্টারটা, হ্যাঁ, এই রেজিস্টারটা ধরেন আপনার 100 কিলো ওহম, ঠিক আছে? কিন্তু আমার কখনো 50 কিলো ওহম দরকার। কি শুনতেছিলেন? মানে আমি কি বলতেছিলাম আর আপনারা কি শুনতেছিলেন? ম্যাম একটা পটেনশিওমিটারের, হ্যাঁ ম্যাম এই পিকচারটা এই এই পর্যন্ত। পর্যন্ত, তারপরে শুনি। এটা দেখেছিলেন? জি ম্যাম। এটা শুরু করছিলেন ম্যাম। ওকে ওকে, ডান। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আমার কাছে হচ্ছে গিয়ে এমন একটা ডিভাইস আছে, বা আমরা সাধারণত কি করি যে 12 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে সেটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করি। তো 12 ভোল্টের ব্যাটারিটা নিয়ে আমি কাজ করতেছি, কিন্তু কখনো কখনো এই ভোল্টেজটা আমার কন্ট্রোল করার দরকার হতে পারে। বা দেখা গেল যে আমার 5 ভোল্ট দরকার হতে পারে, 12 ভোল্ট দরকার নাও হতে পারে, তাই না? তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই পটেনশিওমিটারটা ব্যবহার করে থাকি। পটেনশিওমিটারের এইরকম যদি আমি কনস্ট্রাকশনটা একটু দেখি, তো কনস্ট্রাকশনে দেখতে পাবো যে পটেনশিওমিটারটা আমার দুই টাইপের কাজে ব্যবহার করতে পারি। এক হচ্ছে লিনিয়ার টাইপ ডিসপ্লেসমেন্ট, সেখানেও আমরা ব্যবহার করতে পারি, বা অ্যাঙ্গুলার টাইপ বা রোটেটিং টাইপ যে ডিসপ্লেসমেন্ট, সেই ক্ষেত্রেও আমরা সাধারণত কি করতে পারি, এই পটেনশিওমিটারটা ব্যবহার করতে পারি। আহ তাহলে আহ যদি আমি এটার চিত্র থেকে দেখি তাহলে হচ্ছে গিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হচ্ছে হুইপার আছে। এই যে হুইপারটা দেখতে পাচ্ছেন, এই হুইপারটা মেইনলি হচ্ছে গিয়ে মুভ করে, এবং এই হুইপারটার চারপাশে হচ্ছে গিয়ে আপনার একটা রেজিস্টিভ স্ট্রিপ তৈরি হয়ে থাকে, যেখানে এই তিনটা যে টার্মিনাল থাকে, তিনটা টার্মিনালে এই লাস্ট প্রান্ত দুইটা হচ্ছে গিয়ে আপনার ফিক্স থাকে, এবং এই মিডল যেটা সেটা হচ্ছে হুইপারের সাথে থাকে। এইটা চিন্তা করে যে এইটা হচ্ছে গিয়ে মানে হুইপারের সাথে যে মিডল টার্মটা সেটা হচ্ছে গিয়ে আপনার মেইনলি
যে ভ্যালু আছে ভ্যালু চেঞ্জ করবে উইথ ক্লকওয়াইজ অ্যান্ড এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে। তো এই যে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা হচ্ছে, এর ফলেই হচ্ছে গিয়ে আপনার এই ভিতরে হচ্ছে গিয়ে যদি কোনো কি বলে কোনো রড থাকে, কোনো রোলার থাকে, বা যদি কোনো কয়েল থাকে, সেটা হচ্ছে মুভ করবে। তো ওই মুভের ফলে হচ্ছে গিয়ে আপনার কি হয়, ডিসপ্লেসমেন্ট হয়। এমন ধরে নিতে পারি, যদি চিন্তা করি, ধরে নেন যে এইখানে হচ্ছে গিয়ে এইরকম গোল ধরে নিলাম, যে এই অংশটুকু আমি এইভাবে ধরে নিলাম, ঠিক আছে। এবং এইখানে মনে করেন একটা মিটার আমি কল্পনা করতেছি। এবার ধরেন যদি আমি এই প্রান্ত এবং এই প্রান্ত, ফিক্সড প্রান্ত, এই দুইটা প্রান্ত যদি একসাথে করি, তাহলে কি হবে, এইখানে যে আমার হুইপারটা কানেক্টেড থাকবে, এই হুইপারটা আমি এন্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ মুভমেন্ট করাতে পারবো। সো সাধারণত এটা ধরে নেওয়া হয় যে আমি যখন আমার ফিক্সড দুইটা প্রান্তকে, অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুইটা প্রান্তকে যখন আমি মিটারে একত্রিত করি, তখন আমার এক্সাক্ট যে রেজিস্ট্যান্স ভ্যালু, বা ধরেন আপনি ভোল্টেজের কথা চিন্তা করতেছেন, ওইটার এক্সাক্ট যে ভ্যালু সেটা পাওয়া যায়। সাপোজ আমি ধরে নিলাম যে আমার কাছে হচ্ছে গিয়ে 12 ভোল্ট আছে, ঠিক আছে। এইবার আমার হচ্ছে যে ডিভাইসটার সাথে কানেক্ট করা, এটাকে কানেক্ট করা থাকবে, সেখানে আমার 5 ভোল্ট লাগবে। তখন কি করা হবে, এই যে মিডলটা আছে না, এই মিডলটার সাথে হয় এইটা অথবা এইটা, এই যে কোনো দুইটার একটা হচ্ছে গিয়ে কানেক্ট করা থাকবে। কানেক্ট করলে কি হবে, এই যে হুইপারটা, এটাকে আমি মুভমেন্ট করাবো এন্টি ক্লকওয়াইজ। তখন দেখা যাবে কি আস্তে 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 12 থেকে 10, 9, 8, 7, এভাবে করে 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 এটা কমবে। আবার যখন আমি ক্লকওয়াইজ যাব, তখন দেখা যাবে যে যদি আমার 5 ভোল্ট থাকে, সেখান থেকে আমি আস্তে 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 বাড়াতে পারবো। সো পটেনশিওমিটারের বেসিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপাল এইটা। দেখতে পাচ্ছি কি যে যখন it works on principle on conversion of mechanical displacement into a electrical signal। অর্থাৎ এই যে হুইপারটা যখন আমি চেঞ্জ করি, তখন এই ভিতরে মেকানিক্যাল কি একটা চেঞ্জ হয়, যেখানে হচ্ছে গিয়ে রোটেশন চালু হয় এবং ডিসপ্লেসমেন্ট হয়। অর্থাৎ কয়েল এক পোর্শনে থাকলে সেটা কি আরেক জায়গায় চলে যাচ্ছে এই হুইপারটা চেঞ্জের সাথে সাথে। এর ফলে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে আমার কি হবে, তৈরি হবে। তো ওই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি হচ্ছে, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা বলতে পারি যে অ্যাক্টিং মুভেবল ইলেকট্রিক্যাল কারেন্ট, ঠিক আছে। যখন এই চেঞ্জটা হয়, ওই চেঞ্জের সাথে সাথে হচ্ছে গিয়ে আমার একটা কি হয়, আউটপুট জেনারেট হয়। সো এই ধরনের যখন আমরা ডিসপ্লেসমেন্ট দেখি মুভমেন্টের, তখন হচ্ছে গিয়ে আমরা এই পটেনশিওমিটারটা সাধারণত ব্যবহার করে থাকি। তো পটেনশিওমিটারের যদি আমরা কি বলবো, যদি অ্যাপ্লিকেশন চিন্তা করি, তাহলে কি কি হতে পারে, কেউ একটু আমরা বলতে পারবো? এনিওয়ান, কোনো ধারণা? অনেক জায়গায় আছে, আপনার এগ্রিকালচার সেক্টরে আছে, অডিও কন্ট্রোলে আছে, দেন মেডিকেল সেক্টরে আছে। মানে আপনার যখন পটেনশিওমিটারটা আপনি কি বলে লিনিয়ারলি যখন চিন্তা করবেন, তখন চিন্তা করবেন যে এটার ক্ষেত্রে, লিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর যখন হচ্ছে গিয়ে আপনি রোটেশনাল বা অ্যাঙ্গুলার চিন্তা করবেন, তখন ভেবে নেবেন যে কি নিশ্চয়ই এটার কোনো না কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। যেমন এটা হচ্ছে গিয়ে আপনার এরকম চিন্তা করা হয় যে সাপোজ কেমিক্যালের ক্ষেত্রে চিন্তা করেন। কেমিক্যালের ক্ষেত্রে আপনার কোনো একটা পিএইচ ভ্যালু আপনি মেনটেন করতে, মনিটর করতে চান। তো যখন পিএইচ ভ্যালু মনিটর করতে যাবেন, তখন আপনার এটা কাজে দেবে। কিরকম কাজে দেবে, যে আমার পিএইচ ভ্যালু বাড়াবো না কমাবো, না ওই কি বলে মানে মিটারের মাধ্যমে যে ক্যালকুলেশন গুলো আমরা করে থাকি, ওই ধরনের ক্যালকুলেশনে সাধারণত আপনার কি এই পটেনশিওমিটার গুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, বুঝছি।
এছাড়া যদি আমি রিয়েল লাইফ আরো কোনো এক্সাম্পলের কথা বলি, তাহলে 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 ওকে, আপনারা জয়স্টিকের নাম শুনছেন না? জয়স্টিক, জয়স্টিকের ক্ষেত্রে জয়স্টিক কোনো একটা মেশিনের কথা যদি আমি চিন্তা করি, ওই জয়স্টিক যে মেকানিজমে যে কাজ করে ওইটা সাধারণত এই পজিশনিং ট্রান্সডিউসার বা পজিশনিং মুভমেন্ট বা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করেই করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কি এই পটেনশিওমিটার সেন্সরটা ব্যবহার করতে পারেন। ওকে, এইখানে হচ্ছে কি আপনার এই যে অ্যাপ্লিকেশন অফ পটেনশিওমিটার আছে, যেখানে বলা হয়েছে দ্য সেন্সর আর প্রাইমারি ইউজড ইন কন্ট্রোল সিস্টেম উইথ এ ফিডব্যাক লুপ টু এনশিওর দ্যাট moving moving member or component reach its command position. This typically used to machine tool control, elevator, liquid level assembles, then হচ্ছে গিয়ে forklift trucks, অটোমোবাইল, অনেক জায়গায়। আর কি আছে, ইন ম্যানুফ্যাকচারিং দিস আর ইউজ ইন কন্ট্রোল অফ ইনজেকশন মোবাইল মোবিলিং মেশিনস, দেন উড ওয়ার্কিং মেশিন, প্রিন্টিং, স্প্রেইং, রোবোটিক্স, ইটস অনেক জায়গায়। এবার আসি স্ট্রেইন। স্ট্রেইনটা কি, কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন যে উম, সংকোচন এবং প্রসারণ যদি আমি এইভাবে চিন্তা করি, ধরেন আপনার কাছে একটা বক্স আছে, খালি বক্স, কাগজের। কাগজের বক্সটাকে আপনি কি করলেন, হাত দিয়ে টাস করে চেপে দিলেন। চেপে দিলে কি হয়, এটা ভিতরের দিকে সংকুচিত হয়ে যায় না? আবার মনে করো আপনার কাছে একটা পাতলা স্কেল আছে, আপনি দুই পাশ থেকে মানে মিডল বরাবর কিছু একটা রেখে দুই পাশে দুটো ওজন টাইপের কিছু দিলেন, তাহলে কি হবে, ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? সো এই ধরনের জিনিসগুলো যদি আমি আগে থেকে মেজার করতে পারি যে আমি আসলে কি ধরনের লোড দিচ্ছি এটার উপর, সেই লোড যদি আমি আগে থেকে মেজার করতে পারি বা বুঝতে পারি, তাহলে আমার কি হবে, ওই জিনিসটা যে ভেঙে গেল, বেঁকে গেল বা নষ্ট হয়ে গেল, এটা হবে না। অ্যাজ লাইক, আর কি বলতে পারি, অ্যাজ লাইক ব্রিজ। ব্রিজের কথা চিন্তা করেন, ব্রিজে যখন অনেক গাড়ি থাকে তখন যদি লোড বেশি হয়ে যায়, তাহলে ধরেন ওই ব্রিজটা ভেঙে গেল। ওই যে ব্রিজটা ভেঙে গেছে, ভেঙে না গিয়ে যদি এরকম হইতো, বা যদি ওই যে ইসের কথা চিন্তা করেন, ছোটবেলায় আমরা পড়ছি না যে রোদে ট্রেনের লাইনের ফাঁকা মাঝখানে কেন ফাঁকা রাখা হয়, কারণ যখন রোদে তাপ পড়ে এবং যখন লোহার ট্রেনের ঘর্ষণ হয় তখন হচ্ছে গিয়ে লোহাটা প্রসারিত হয়, এর ফলে ওই জায়গায় স্পেস রাখা লাগে, নাহলে লাইন বেঁকে যাবে। ওই থিঙ্কিংটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে এইখানে কি হয় যে আপনার হচ্ছে কিছু কয়েল তৈরি করা হয়। কয়েল এমন ভাবে কয়েল গুলো সাজানো থাকে যেন এই কয়েল গুলো আপনার কি বলে, যখন এটার উপরে কোনো প্রেসার পড়বে সেই প্রেসারটাকে সে সহ্য করতে পারে। ঠিক আছে, দেখা গেল আহ অ্যাপ্লাইড ফোর্স তো আমরা বুঝি সবাই নাকি? ধরেন এই যে অ্যাপ্লাইড ফোর্স বা এই যে ফোর্স গুলো আমরা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করি, সেই ফোর্স গুলো যখন আহ মানে কি জানি বলে, কনভার্ট করে ফেলি আমরা আমাদের সুবিধার্থে কিসে, প্রেসারে, টেনশন, ওয়েট বা যে টরশন বলি না। হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে গিয়ে কোনো একটা বস্তুকে, কিভাবে দেখাবো, কয়েল গুলো এভাবে সাজানো থাকে। ওকে, সো এই অংশটুকুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই অংশটুকুতেই মেইনলি আমার কি প্রেসারটা পড়বে। সো এইখানে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে গিয়ে কি, কখনো আমার কি সংকুচিত হবে, কখনো আমার প্রসারিত হবে। তো এই যে রেজিস্ট্যান্সের যে ডিফারেন্সটা, অর্থাৎ ডেল্টা আর এবং মেইন আর, এই ডেল্টা আর এবং মেইন আরটা হচ্ছে গিয়ে এপসাইলন, মানে হচ্ছে গিয়ে আপনার কি জানি বলে,
কোন একটা বস্তুর যে প্রেসার বা ফোর্স থাকবে সেই ফোর্সের সাথে সাথে চেঞ্জ হবে। অর্থাৎ আপনি ধরেন এইখানে যদি কোনো একটা ডিভাইস বা বস্তু রাখেন যেখানে হচ্ছে বাহির থেকে একটা এক্সটার্নাল ফোর্স দেওয়া হবে, এক্সটার্নাল ফোর্স দিলে এইখানে সে প্রেসারটা পড়বে, সেই প্রেসারটা যেন এটাকে ড্যামেজ না করে সেই প্রেসারটা গিয়ে সে কে কন্ট্রোল করবে, এইটা কন্ট্রোল করবে। তখন কি হবে, সেই প্রেসারের ফলে হয় এটা সংকুচিত হয়ে যাবে, না হলে এটা কি হবে আমার প্রসারিত হয়ে যাবে। এটা সাধারণত আপনার যদি উম, আর কিভাবে এক্সাম্পল দিয়ে বোঝাবো, ফোর ডায়োড না, এটাকে কি বলে? ওকে, এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা, এইটা হচ্ছে একটা ওয়েস্টস্টোন ব্রিজ। তো ওয়েস্টস্টোন ব্রিজটাকে যদি আমরা কল্পনা করে দেন হচ্ছে আগাই, এইখানে আপনার যদি একটা প্রেসার পড়ে তাহলে কোন প্রেসার পয়েন্ট, ওই একটা পয়েন্টে যেন প্রেসারের ফলে সেই দিকটা ড্যামেজ না হয়ে যায়, সেইটা কি করে বাকি যে পোর্শন গুলো থাকে সেই কয়েলে সেটা হচ্ছে কি স্প্রেড করবে। ঠিক আছে, যেমন এখানে একটা কথা লেখা আছে, কই জানি, the strength in the element, the ratio of change in the length in the direction of applied load and to the original length of the element. এটা না। উম, 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 উম। It compress of a pattern of resistive foil arranged with figure and this foil made. কই গেল লেখাটা? একটু হোল্ড করেন, আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি। ছবিটা নামাতে পারছি না। Yes. ওকে, দেখা যায়। जी मैम। আচ্ছা, সো এইটা হচ্ছে আপনার স্ট্রেন গজ হচ্ছে গিয়ে একটা যদি এক্সাম্পল বলি, সেটা যেখানে হচ্ছে গিয়ে ওয়েটস্টোন যে ব্রিজটা, এই ওয়েটস্টোন ব্রিজে হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে গিয়ে আপনার যদি ধরে নেই যে আমার হচ্ছে 4টা রেজিস্টার থাকে, আপনারা নিশ্চয়ই চিত্রে দেখতে পাচ্ছেন। তো এইখানে হচ্ছে গিয়ে যদি আমি কোন একটা ভোল্টেজ দেই, মানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এই ব্রিজের উপরে, দেখা যায় যে
আহ, আহ, আপনার এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কারণে দুইটা প্যারালাল ভোল্টেজ আপনার সার্কিট এই যে R1 এবং R2 দেখতে পাচ্ছেন, R1 R2 তে হচ্ছে গিয়ে সেপারেট হয়ে যাবে এবং আহ আর R1 2 এটা 3 এইখানে যেটা এটা হচ্ছে গিয়ে এইখানে একটা থাকবে সেটা হচ্ছে গিয়ে R4। এইখান থেকে কিভাবে হচ্ছে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে ভোল্টেজটা, অর্থাৎ যখন আপনার কি বলে আমি স্ট্রেন গস ওয়ার্কিং প্রিন্সিপালের কথা চিন্তা করি, তখন চিন্তা করা হয় যে একটা ভ্যালু থাকে, একটা ইকুয়েশন বা একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে কি আছে, কই গেল, ইয়েস ওই ডেল্টা আর বাই আর যেটা করেছিলাম, ডেল্টা আর বাই আর জি, এই যে ফর্মুলাটা এটাকে হচ্ছে গিয়ে গস ফ্যাক্টর ফর্মুলা বলা হয়। সো দেখা যায় যে আপনার যে যে স্ট্রেইনটা হয়, অর্থাৎ যে সংকোচন বা প্রসারণ বা যেটাই হোক না কেন, এই যে চেঞ্জটা হয় অবজেক্টের মধ্যে, এইটা হচ্ছে গিয়ে মেইনলি আমি এই যে ওয়েটস্টোন যে ব্রিজ আছে এইটার মাধ্যমেও একভাবে না একভাবে মেজার করতে পারি। তো সেইটা মেজার করার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে গিয়ে আমার কি চারটা হচ্ছে গিয়ে রেজিস্টার আছে যেখানে হচ্ছে গিয়ে এরা ও সাধারণত হচ্ছে গিয়ে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দেন হচ্ছে গিয়ে এক্সাইট হয়, যেখানে আমরা হচ্ছে গিয়ে যদি চিন্তা করি যে ভি একটা ভোল্টেজ, এই ভি ভোল্টেজটা যদি আমরা ব্রিজে অ্যাপ্লাই করি দেন এইটা হচ্ছে গিয়ে আপনার ইকুয়ালি মানে ইলেকট্রিক্যালি ইকুইভ্যালেন্ট হয়ে যায় টু প্যারালাল ভোল্টেজে, এবং সেটা ডিভাইড হয়ে যায় আপনার সার্কিটে যে রেজিস্টার 1 অ্যান্ড রেজিস্টার 2 আছে তার মধ্যে, আর অথবা আরেকটা কোথায় যাচ্ছে রেজিস্টার 3 অথবা 4 এ। সেই ক্ষেত্রে যদি আমরা এই সার্কিটের যদি আউটপুট চিন্তা করি যে তাহলে আউটপুটটা কি হতে পারে, তাহলে আউটপুটটা হতে পারে হচ্ছে গিয়ে, একটু লিখি, সো এখানে কি আছে R3 আছে তাই তো, সো আমার হচ্ছে গিয়ে কি R1 এবং এন্ড ডাকে কেমন ভুলে গেছে, R1 এন্ড R2 তাই তো, আরেকটা যাবে কোথায় R3 এন্ড R4 এ। সো আমি যদি এখন চিন্তা করি যে তাহলে আমার এই সার্কিটের আউটপুট ভোল্টেজটা কি হবে, তাহলে আউটপুট ভোল্টেজটা হবে হচ্ছে গিয়ে মেইনলি R3 অথবা 4 ডিভাইডেড বাই R3+4 মাইনাস R2 বা R1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে R1+R2 ইন্টু কি ফুল যে ভোল্টেজটা আমার অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, তো দেখা যায় যে এই যে আমি R1/R2 বা R3 R4 এইখানে যে আমার এটা হচ্ছে গিয়ে সেপারেট হলো, এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আমার আর এবং R2 R3 R4 এদের রেশিওটা আমার কি হবে যদি সমান হয়, যেমন হচ্ছে গিয়ে কি R1/R2 ইকুয়াল টু যদি আমি R4/R3 দেই, তাহলে এই ক্ষেত্রে আমার যে ভোল্টেজটা এইখানে যদি আমি চিন্তা করি যে এইখানে আমার এই জিনিসটা সমান, তাহলে কি এই এই যে রেশিওটা আছে, এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশন ক্ষেত্রে দেখা যাবে যে আমার যে আউটপুট ভোল্টেজ V0 সেই V0 ইকুয়াল টু আমি 0 পাবো। এবং এই ক্ষেত্রে আমার কি হবে ধরে নেওয়া হবে যে যদি আমার এইরকম সিচুয়েশন হয় কেবলমাত্র সেই ক্ষেত্রেই আমার ধরে নেওয়া হবে যে আমার যে ব্রিজটা আছে বা আমি যে স্ট্রেন করতেছি এর ফলে আমার কি হচ্ছে যে ভ্যালুটা আসতেছে সেটা ব্যালেন্স একটা ভ্যালু আসতেছে। কিন্তু যদি আমার এই যে চারটা রেজিস্ট্যান্স আছে এই চারটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি চেঞ্জ আসে, অর্থাৎ এই রেশিওটার মধ্যে যদি চেঞ্জ আসে, যদি কোনো বাহির থেকে কোনো এক্সটার্নাল ফোর্সের কারণে আপনার কোনো একটা রেজিস্টার রিপ্লেস হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে আপনার মাইনর চেঞ্জ আসবে, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সের চেঞ্জের কারণে আপনার যে আউটপুট ভোল্টেজটা থাকবে সেইটা চেঞ্জ হবে, এবং এই টোটাল যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা কন্ট্রোল হবে এই স্ট্রেনের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সটা আমি যদি চেঞ্জ করি তাহলে সেটার প্রেসারটা সে কি করবে
হোল্ড করবে এবং তার ফলে আমার যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব সেই ভোল্টেজের কারণে যে চেঞ্জ, রেজিস্ট্যান্সের চেঞ্জের কারণে যে ভোল্টেজের ভ্যালু সেটা হচ্ছে গিয়ে আমার চেঞ্জ হয়ে যাবে। কই জিনিস ছিলাম? ওকে, সো অ্যাপ্লিকেশন যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পারি আমার এখানে they are basically used for multi-axis stress fatigue testing অথবা proof testing, residual stress বা vibration measurement, torque measurement, bending বা ডিফ্লেকশন মেজারমেন্ট, এইসবের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এই স্ট্রেন গজ যে সেন্সরটা আছে সেই সেন্সরটা ইউজ করতে পারি, যেখানে হচ্ছে গিয়ে কি আমরা স্ট্রেন গজের যে কি বলে স্ট্রিং করা বা এর কি বলে রেজিস্ট্যান্স বা কোন একটা সিম্পল যদি এলিমেন্ট চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমার আউটপুটে যে চেঞ্জিং যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটার জন্য হচ্ছে কি আমার কি এই স্ট্রেন গজ যে সেন্সরটা সেটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, এরপর আসি হচ্ছে গিয়ে একটা ক্যাপাসিটিভ এলিমেন্টস। ঠিক আছে, ক্যাপাসিটিভ এলিমেন্টস সেন্সরের জন্য আমরা এই চিত্রটা একটু দেখি। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্রটা দেখতে পাচ্ছেন যে তিনটা প্লেট আছে, প্লেট 1, 3, 2 and 3, যেখানে এই যে 2 নাম্বার প্লেটটা এইটা হচ্ছে গিয়ে আমার মুভেবল বা এটা হচ্ছে আমার কোন একটা এলিমেন্টের সাথে কানেক্টেড করা থাকবে। যখন এইটা আমার কি হবে এইভাবে ওভারল্যাপ থাকবে, তখন আমার সে কি করবে এক ধরনের আউটপুট দেবে, এবং যখন এই ওভারল্যাপটা থাকবে না তখন সে আমাকে আরেক ধরনের আউটপুট দেবে। আবার এই যে 2 নাম্বার যে এলিমেন্টসটা, এইটা প্লেট 1 আর প্লেট 2, কোন প্লেটের সাথে তার ডিস্টেন্স কতখানি আছে এবং তার পজিশন থেকে সে প্লেট 1 এর দিকে নাকি প্লেট 3 এর দিকে, কার দিকে মুভ করলো তার উপরও ডিপেন্ড করে আপনার কি হবে, আপনার যে আউটপুটটা তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, এবং এটাকে এভাবে ধরে নেওয়া হয় যে এই টোটালটার আপনার যে এরিয়া অর্থাৎ মুভেবল এরিয়া এবং যে দুটা প্লেট থাকে অর্থাৎ ফিক্সড যে প্লেট দুটো থাকে সেই প্লেটের সাথে আপনার মুভেবল প্লেটের যে কি থাকে ডিস্টেন্সটা থাকে বা ডিসপ্লেসমেন্টটা হয়, ওই দুইটার যে রেশিও, ওই রেশিও থেকে আমরা সাধারণত কি পাই এই ক্যাপাসিটেন্স ভ্যালুটা পেয়ে থাকি। তাহলে আমরা মোটামুটি এটাও বুঝলাম যে কি হলো আমার হচ্ছে গিয়ে যখন ক্যাপাসিটর টাইপের যখন কোনো চেঞ্জ দেখবো, ওই যে একটু আগে আমি আপনাদের বলে রাখছিলাম যে যখন আমার কোনো সামনে মুভেবল জিনিস থাকবে, সেই মুভেবল জিনিসটা হচ্ছে আমার কি হবে ফিক্সড প্লেটের, যদি ফিক্সড প্লেট থেকে যদি সরে যায়, ওভারল্যাপ অবস্থায় থাকবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত সে এক ধরনের একই রিডিং দিয়ে যাবে। কিন্তু যখনই সেখান থেকে মুভ করবে বা তার পজিশনের কোনো চেঞ্জ হবে, তখনই কি হবে আমার আউটপুটের চেঞ্জ হবে। সো আমরা যদি এটা চিন্তা করে দেখি যে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তাহলে বলতে হয় যে এইটার হচ্ছে গিয়ে দুই ইলেকট্রোড থাকবে আপনার, দুইটা মেটাল ইলেকট্রোড থাকবে সেন্সিং সারফেসে, এবং দেখা যাবে যে কোনো একটা প্রক্সিমিটি সেন্সর হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর এটার মধ্যে ইনভলভ করবে, যেখানে আপনার হচ্ছে গিয়ে ওই যখন ওই যে সারফেসটা থাকবে সেই সারফেসে যখন আপনার কি হবে কোনো কিছু ওভারল্যাপ হবে বা আসবে, তখন হচ্ছে গিয়ে আপনার ওই অসিলেটরের ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে। কিভাবে ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হয়, বেসিক্যালি আপনার সারফেসের সামনে যখন কোনো ভোল্টেজ কোনো ভ্যালু চলে আসবে বা মিডলে যখন কোনো ভ্যালু থাকবে বা ওগুলো যখন মুভ হবে, মুভমেন্টের কারণে হচ্ছে গিয়ে আপনার কি হবে ইলেকট্রিক্যাল একটা ফিল্ড তৈরি হবে। তো ওই যে ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হয়, এর ফলে আপনার কি অসিলেটরে চেঞ্জ আসে বা ভেরিয়েশন আসে। যখনই সেটার মধ্যে চেঞ্জ বা ভেরিয়েশন আসবে, তখনই বলা হবে যে ওইখানে যে অসিলেটর যে অ্যামপ্লিটিউডটা আছে সেই অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ বা ইনক্রিজ হচ্ছে। সো যখন এই মুভমেন্টটা টুওয়ার্ড দ্য প্লেট হবে তখন সেটা ইনক্রিজ হবে, যখন সেটা কি জানি ফরওয়ার্ড
ব্যাকওয়ার্ড বা ফর্ম দা প্লেট হবে, অর্থাৎ প্লেট থেকে দূরে হবে, তখন সেটা কি হবে, আমার ডিক্রিজ হবে। ঠিক আছে, তো এইটা আমরা যদি আরেকটা এক্সাম্পল বলি, তাহলে এক্সাম্পল বলতে পারি, রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাজ লাইক এর আগে আমি একদিন একটা এক্সাম্পল দেখেছিলাম, সেখানে হচ্ছে ওরা বলেছিল যে ওরা যে প্রিন্টিং মেশিনে যে ইঙ্ক থাকে, সেই ইঙ্কের যে বোতলগুলো থাকে, সেই বোতলের সামনে হচ্ছে গিয়ে একদম লাস্ট পোর্শনের থেকে একটু উপরের পোর্শনে হচ্ছে সে একটা ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর তারা সেট করে। তাহলে দেখা গেছে কি ওই সারফেসের সামনে মানে ওই সেন্সরের ইলেকট্রোডের সামনে যে সারফেসটা ছিল বা যে বোতলটা ছিল, ওইটার ভিতরে যে লিকুইডটা ছিল, সেটা প্রথমে কি করছে, একটা খালি বোতলে প্রথম তাকে সেন্স করাইছে, তারপর একটা ভরা বোতল তাকে সেন্স করাইছে। এরপর হচ্ছে কি সেখানে প্রোগ্রাম করা হয়েছে যে যদি আমার এই মুভমেন্টটা, অর্থাৎ এই সারফেস কি বলে ইঙ্ক ভরা অবস্থায় তার যে সারফেসটা হয়, সেইটা যদি আমার মুভ হয়, অর্থাৎ ওই ইঙ্কটা আস্তে আস্তে যদি কমতে থাকে, তাহলে কি হয়, সারফেসের সামনে যে ওভারল্যাপটা সেটা কমে যেতে থাকে, একটা ফাঁকা জায়গায় সৃষ্টি হতে থাকে। এবং ওই যখন ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়, তখন সে কি করে, একটা অ্যালার্ম বা নোটিফিকেশন দেয়। তো এইটাই ছিল হচ্ছে গিয়ে এক ধরনের ক্যাপাসিটিভ যে সেন্সর, সেই সেন্সরের কাজ। এরপরেরটা যদি দেখি, এরপরটা হচ্ছে গিয়ে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়েট ট্রান্সফর্মার, অর্থাৎ এলভিডিটি। এলভিডিটিটা আমি বলে দিচ্ছি, আপনারা এলভিডিটির সাথে সাথে আরভিডিটিটাও দেখে নেবেন। কোনটা দেখবেন, আরভিডিটি। এলভিডিটিটা যেরকম, অর্থাৎ এলভিডিটা হচ্ছে আমি লিনিয়ারের জন্য কাজ করে, এবং আরভিডিটি, আরভিডিটি এটা হচ্ছে আমার কি রোটারি, রোটারির জন্য হচ্ছে গিয়ে ইউজ করা, অর্থাৎ রোটেশনালি যখন মুভমেন্ট করে, ম্যাগনিটিউড তৈরি করে, সেইখানে হচ্ছে গিয়ে আপনার আরভিডিটি কাজ করে। সো আপনার আমি হচ্ছে গিয়ে এলভিডিটি সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি, আপনারা আরভিডিটি পড়ে নেবেন। সো আমরা একটু এই চিত্রটাও দেখি। এখানে হচ্ছে গিয়ে একটা প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাইমারি একটা কয়েল এবং সেকেন্ডারি দুইটা কয়েল থাকবে, এবং এগুলো হচ্ছে গিয়ে ভিতরে যে কোরটা, সেটা হচ্ছে গিয়ে কোর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে কয়েল দ্বারা এইভাবে পেঁচানো থাকবে। এবং এই যে কোরটা আছে, সেই কোরটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে গিয়ে মুভমেন্ট করতে থাকে। যেখানে এই যে যদি আমি এই চিত্রটার সাথে মিলাই, এই যে চিত্রটা, এখানে কি বলছি, একটা প্রাইমারি কয়েল এবং বাকি দুইটা কি থাকবে, সেকেন্ডারি কয়েল, এবং ভিতরের যে কোর, এটাকে আমরা কি বলতেছি, আর্মেচার বলতেছি। যখন রোটারির ক্ষেত্রে ব্যবহার করবো, রোটারির ক্ষেত্রে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেটাও একটা কি আর্মেচার থাকবে। এইটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে গিয়ে রোটেট করবে, এবং যখন আরভিডিটি তে কাজ করবে তখন সে করবে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই দিকে অথবা এইদিকে, এইদিকে অথবা এইদিকে, এইভাবে করে সে কি করবে, রোটেট করবে, এবং তার ফলে কি হবে, এনার্জি চেঞ্জ হবে। ওকে, সো আরভিডিটির যদি এলভিডিটির যদি আমরা এটা দেখে নেই আহ কি কি আছে, তাহলে দেখতে পাই যে আমার এখানে কি কি আছে, কোর আছে, ক্যাবেল আছে, প্রাইমারি কয়েল আছে, সেকেন্ডারি কয়েল আছে, টিপ আছে, শিফট আছে, এবং স্পাইরিং আছে, তাই তো। তো এখানে যে এইটাকে দেখেন, এই যে কয়েল দিয়ে পেঁচানো আছে, তাই না। তাহলে এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে গিয়ে আমি একটু এই চিত্রটা ওপেন করি। যদি প্রথমে এটা কনস্ট্রাকশনে যাই যে আসলে এটা কিভাবে তৈরি করা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার কোরে হচ্ছে গিয়ে একটা কয়েল দেওয়া আছে, এবং আপনার কি বলে, কোরটাকে হচ্ছে গিয়ে মেইনলি আপনার বাইরের প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা স্ট্রাকচার দিয়ে আপনাকে কি করা হচ্ছে, প্রোটেক্ট করা আছে। এবং এছাড়াও হচ্ছে গিয়ে এই কয়েলের তিনটা আলাদা আলাদা হচ্ছে গিয়ে প্রান্ত আছে, কি একটা প্রাইমারি এবং হচ্ছে দুইটা সেকেন্ডারি। এবার এই যে ইনসাইডের যে কয়েলটা, এই ইনসাইড কয়েলটা হচ্ছে গিয়ে আপনার মেজর ভূমিকা পালন করবে কিসের জন্য, এটা বেসিক্যালি এসি সোর্স দ্বারা এনার্জাইজড হবে। ঠিক আছে, এরপর কি করবে, ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করবে। কিভাবে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করবে, এই যে দুইটা মাইনর কয়েল দেখতে পাচ্ছেন, দেখেন সেকেন্ডারি যে কয়েল দুইটা দেখতে পাচ্ছেন, এরা মেইনলি হচ্ছে গিয়ে আপনার এসি ভোল্টেজ তৈরি করবো কিসের মাধ্যমে, যখন মুভমেন্ট হবে তখন এই প্রাইমারি এবং সেকেন্ডারি যে ভ্যালু দুইটা আছে এই দুইটার মুভমেন্টের কারণে।
এবার আসি, তাহলে আমার এখানে 4 ধরনের কেস হইতে পারে, না সরি 3 ধরনের কেস হইতে পারে। কি? এক, কোর, কোরের কোনো মুভমেন্ট হচ্ছে না, নিউট্রাল অবস্থায় আছে। দুই, কি হতে পারে, কোরের মুভমেন্ট হচ্ছে, হয় সে সামনের দিকে যাচ্ছে অথবা সে পেছনের দিকে যাচ্ছে। অর্থাৎ যখন হচ্ছে গিয়ে আপনার কি বলে নাল অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার কি বলে যে কোর ভ্যালুটা থাকবে, সেটা কোনো মুভমেন্ট হবে না। তখন আমার কি হবে, যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা আমার কি হবে, অলওয়েজ কি জিরো পজিশনে থাকবে, অর্থাৎ আউটপুটটা আমার জিরো পজিশন থাকবে। তখন আমি যদি দুইটার জন্য E1 এবং E2 যদি হিসাব করে যদি দুইটা এনার্জির কথা চিন্তা করি, আমার কাছে অ্যাকচুয়ালি এটা কি জানি বলে, আর একটা চিত্র থাকলে ভালো হতো। আচ্ছা ওয়েট, আমার কাছে তো স্লাইড থাকার কথা। ওকে, সো এটা যদি আমি দেখি, তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে আপনার কোর আয়রনটা আছে, এই কোর আয়রনটা হচ্ছে গিয়ে আমি মুভ করাচ্ছি। দেখেন এখানে সেকেন্ডারি উইন্ডো S1 আর এখানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি উইন্ডো S2। তো এটা যদি আমি এইভাবে চিন্তা করি, অথবা যদি আমি এই যে আপওয়ার্ড, এইটা হচ্ছে গিয়ে S1, এটা যদি S2 চিন্তা করি, অর্থাৎ হয় এটা আপওয়ার্ড মুভ হচ্ছে অথবা কি ডাউনওয়ার্ড মুভ হচ্ছে। যখন আপওয়ার্ড মুভ হবে তখন কি এইটাই আমার কি ফ্লাক্স বেশি হবে, এইটাই আমার ফ্লাক্স কম জেনারেট হবে। সেই ক্ষেত্রে আমার কি বলতে পারি, E1 ইজ গ্রেটার দেন E2। আবার যখন এটা ডাউনওয়ার্ড মুভ হবে, ডাউনওয়ার্ড মুভ হলে কি হবে, আমার এখানে যদি আমার এটা S2 হয়, এটা যদি S1 হয়, তাহলে কি S2 তে আমার কি ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি হবে। ওই যে বলেছিলাম যে ওভারল্যাপটা যেই দিকে বেশি সেই দিকে ইনক্রিমেন্টটা বা ইনক্রিজ বেশি হবে, আর অন্যদিকে কি হবে, আমার ডিক্রিজ হবে। সো সেই ক্ষেত্রে যখন আমি ডাউনওয়ার্ড যাব, তখন কি আমার S2 তে আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি তৈরি হবে। সেই ক্ষেত্রে আমার এনার্জি অফ 2 ইজ গ্রেটার দেন এনার্জি অফ 1 হবে। সো আমরা যদি একটা এই যে এখানে সেই ডেসক্রিপশনটা দেয়া আছে যে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ হবে যখন E1 will be added as that of E2 ডিউ টু ই আউট, অর্থাৎ আউটপুট ভোল্টেজের কারণে এটা হবে হচ্ছে গিয়ে পজিটিভ। অর্থাৎ যখন আমার কি S1 এর দিকে আমার হচ্ছে গিয়ে ফ্লাক্সটা জেনারেট হবে, এবং যখন হচ্ছে গিয়ে আমার কি হবে E2 এর দিকে হচ্ছে গিয়ে ফ্লাক্সটা জেনারেট হবে, অর্থাৎ কি the amount of E2 will be added as that of E1, then due to this reason E output voltage will be negative। ঠিক আছে, তার মানে হচ্ছে তিনটা পজিশন। একটা হচ্ছে গিয়ে কি আউটপুট ভ্যালু উইল বি জিরো, অর্থাৎ অ্যাবসুলেট অবস্থায় যখন থাকবে, অর্থাৎ E1 এবং E2 যখন ইকুইভ্যালেন্ট হবে। দুই নম্বরে কি বলছি, যখন আমার কি হবে আপওয়ার্ড শিফট হবে, তখন আমার কি হবে এখানে E1 এর যে ভ্যালুটা, অর্থাৎ এনার্জি 1 অবশ্যই কি হবে এনার্জি 2 এর থেকে বেশি হবে, এবং সেই ক্ষেত্রে আমার কি পজিটিভ ভোল্টেজ হবে। এবং যখন আমার ডাউনওয়ার্ড যাবে, তখন আমার E2 এর ভোল্টেজ বেশি হবে, E1 এর ভোল্টেজ কম হবে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এখানে আর নাই। ওকে, সো এটা ছিল আমার কি আরভিডিটি। সো এলভিডিটিটা ওইরকম। আহ সেটা কি এখন দেখাবো? ম্যাম এই পর্যন্তই থাক ম্যাম। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। ওই যে এস কারেন্ট, এখানে হচ্ছে গিয়ে কি আপনার যে ম্যাটেরিয়ালস থাকে সেটার যে ইলেকট্রিক ম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হয় বাহির থেকে আর একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটার উপরে দিয়ে প্রভাবিত করার ফলে দেখা যায় এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে আলাদা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওই আলাদা ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা হচ্ছে গিয়ে ইডি প্রক্সিমিটি বলে থাকি, বা ইডি প্রক্সিমিটি কারেন্ট বলে থাকি। সেটা কিভাবে কাজ করে এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো।
দেন আরো আছে কি, ওই যে ইন্ডাকটিভের কথা বলছিলাম না, যে ইন্ডাকটিভ সেন্সর কিভাবে কাজ করে সেটা সম্পর্কে দেখবো। তারপর হচ্ছে গিয়ে অপটিক্যাল এনকোডার সম্পর্কে দেখবো। দেন হচ্ছে গিয়ে মোটামুটি এই চ্যাপ্টারের এইখানে যে কয়টা আছে আমরা এগুলো দেখার চেষ্টা করব। আরবিটিটা যদি এটার মধ্যে থাকে তো দেখবো, আর যদি না থাকে তাহলে হচ্ছে আরবিটিটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন। ঠিক আছে? আর বইটা তো আপনাদের কাছে দেয়াই আছে, চ্যাপ্টার 1 টু মোটামুটি আমরা দেখলাম। এরপর হচ্ছে এখান থেকে আরো চ্যাপ্টার, বই না, এটা একটা লেকচার নোট বলতে পারেন, বাকি লেকচার 3, 4 এটা হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? 3, 4 আছে, আর কি আছে দেখি। ম্যাম অনেক কিছু আছে, এই যে একটু আগে যে যতগুলো আপনার ইসের কথা, সেন্সরের কথা বললাম, মোটামুটি সবগুলো এখানে আছে। ওকে, ঠিক আছে তাহলে ম্যাম কিছু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে কোশ্চেন নিই। ছিল। জি, ম্যাম এই যে যে স্লাইডটা আমাদের পরীক্ষায় আছে সেটা নিয়ে কিছু কোশ্চেন ছিল আর কি। বলেন। ম্যাম কোশ্চেন কি স্লাইডের বাইরে থেকেও হবে? কোশ্চেন স্লাইডের বাইরে অ্যাকচুয়ালি হয় কি দেখেন, আহ এই আইটি বেস কোশ্চেনের মধ্যে আপনার হয়তোবা কোনো একটা সিচুয়েশন বর্ণনা করতে দেওয়া হতে পারে, সিচুয়েশন বলে দিলে যে আসলে এটা আপনি কিভাবে সলভ করতে পারেন। আর প্রথমে এটার প্রবলেম আইডেন্টিফাই করেন, তারপরে অ্যানালাইসিস করেন, এই ধরনের কোশ্চেন থাকতে পারে বাহির থেকে থাকলে। আর ভিতর থেকে থাকলে থাকতে পারে আইওটির অ্যাকচুয়ালি কমিউনিকেশন কিভাবে হচ্ছে, দেন হচ্ছে গিয়ে আইওটির যে ফেজ গুলো সেগুলো কি কি, তারপর মানে এখন ওই স্লাইড দুইটা আর কি যা যা পড়ানো হচ্ছে এর ভিতর থেকে থাকতে পারে এই। ম্যাম কিছু আর কি কোশ্চেন আছে যেগুলো ধরেন যে একরকম ওয়ার্ড দেওয়া আছে কিন্তু আসছে অন্যরকম। যেমন ধরেন যে আমাদের দেওয়া আছে এলিমেন্টস, এখন আপনি বলে দিলেন কম্পোনেন্ট, যে আইওটির বিভিন্ন কম্পোনেন্ট লেখো, কিন্তু আমার স্লাইডে যেইটা স্লাইড সেখানে কোথাও কম্পোনেন্ট নামক ওয়ার্ড নাই। এখন ম্যাম আমি এইখানে কি লিখবো? এটা তো ম্যাম স্লাইডে নাও থাকতে পারে। এরকম টাইপসের যদি ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হয়। কম্পোনেন্ট আর এলিমেন্ট বুঝলাম না। ম্যাম এরকম একটা কোশ্চেন যদি থাকে যে হোয়াট আর ডিফারেন্ট কম্পোনেন্টস অফ আইওটি, এখন ধরেন যে এই টাইপসের যে কম্পোনেন্ট গুলা আছে এইগুলার অ্যান্সার তো ম্যাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। আমি যদি এই যে অনলাইনে 10টা আর্টিকেল পড়ি, তার 10টা আর্টিকেলে 10 রকম আর কি অ্যান্সার দিবে। তো এই টাইপসের কোশ্চেন গুলো যদি আসে তাহলে আমি ম্যাম লিখবো কি? আচ্ছা, এলিমেন্টস আর কম্পোনেন্ট বলতে আসলে কি বোঝেন আগে একটু সেইটা বুঝি, তারপরে বলতেছি। ম্যাম ধরেন যে, এলিমেন্টস আর কম্পোনেন্ট কি সেম জিনিস? না ম্যাম, ম্যাম এই তাহলে টাইপসের কোনটা কি ওয়ার্ড বলেন? গুলো বুঝতে অসুবিধা হইতেছে ম্যাম। তাই? জি ম্যাম। আচ্ছা, আমাকে আপনি নিজেই বলেন যে এলিমেন্টস বলতে কি বোঝেন আর কম্পোনেন্ট বলতে কি বোঝেন। বলেন, আহ, সমস্যা নাই তো, জি ম্যাম, বলেন। বলতেছি ম্যাম। যেমন ম্যাম আইওটির যদি এলিমেন্ট গুলো আমরা ধরি, তাহলে আমার যে আমার যে স্লাইড এখানে আছে যে আইডেন্টিফাই, সেন্স, তারপর কমিউনিকেশন, কম্পিউট, সার্ভিস, সিমেন্টিসিস এইগুলা। এখন কম্পোনেন্ট বলতে ম্যাম এরকম টাইপস তো কোনো কিছু ম্যাম দেখি নাই। এরকম যদি ধরেন যে একটা ওয়ার্ড দিয়ে দিল তখন আমি কি বলবো? মানে সিমিলার টাইপসের যে ওয়ার্ড গুলা, এই সিমিলার টাইপসের ওয়ার্ড গুলা নিয়ে আর কি একটু সমস্যা হইতেছে। কনফিউজিং তৈরি হয়, তাই তো? জি আচ্ছা, ম্যাম। সোজা বাংলায় আসি, সেটা হচ্ছে গিয়ে যখন আপনাকে এলিমেন্টস বলবেন, হ্যাঁ, এলিমেন্টস হচ্ছে গিয়ে যখন কোন একটা ডিভাইস আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি কি কি ধরনের এলিমেন্টস ব্যবহার করেন। যেমন আপনি কি আরএফআইডি ইউজ করেন, এনসিআই ইউজ করেন, সেন্সর ইউজ করেন, এগুলো হচ্ছে এলিমেন্টস। ওয়াইফাই ইউজ করেন, ব্লুটুথ ডিভাইস ইউজ করেন, করেন না? জি ম্যাম। বুঝছি। জি ম্যাম বুঝছি। আর কম্পোনেন্ট কি? উম, ম্যাম সেন্সর অ্যাকচুয়েটর কন্ট্রোলার, হ্যাঁ, সেন্সর অ্যাকচুয়েটর কন্ট্রোলার এসব। ওই যে ডিভাইসটা আপনি তৈরি করতেছেন সে আসলে কি কিসের উপর ভিত্তি করে কাজ করে, কোন কম্পোনেন্টের উপর ভিত্তি করে কাজ করে, সে সেন্সিং করে যে ডাটাটা পাইছে সেটা তার কাছে একটা কম্পোনেন্ট।
সে সেই সেন্সিং করার পরে সেটা যখন সে অ্যাকচুয়েটরের মাধ্যমে সে যখন অ্যাক্ট করবে সেইটা এটার একটা কম্পোনেন্ট বা বলতে পারে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। বুঝছি? জি ম্যাম। ওকে। ম্যাম আমাদের তো শুধু অনলি স্লাইড 1 যেটা 81 পেজের ওটাই তো। স্লাইড অনলি ওয়ানে কিচ্ছু নাই, স্লাইড 1 to 2টাই দেখবেন। ম্যাম স্লাইড যে 2, সেটা তো ম্যাম আপনি 71 পেজের একটা স্লাইড, মানে 81 পেজের একটা স্লাইড পড়াইছিলেন, মানে 71 পেজের, কিন্তু আপনি যেটা দিছেন ওটা তো ম্যাম 30 পেজের একটা, তা আমরা কি ওই 30 পেজই দেখবো? ও আচ্ছা, আমি সেটা পরে আপলোড করিনি না। না ম্যাম। ম্যাম স্লাইড 1 থাকলে তো ম্যাম ভালো হয় ম্যাম, জি স্বর্ণাম্যাম তো ম্যাম, একটা থাকলেই স্লাইড ভালো হয় অনেকগুলা ম্যাম। দিছে, কারণ এগুলা ম্যাম ম্যাম দুইটা কম অনেক হইলো বেশি ম্যাম, হয়ে রিডিং যায় করা ম্যাম। লাগতেছে। ম্যাম ম্যাম আমাদের অনেক অনেকের মুখস্থ রিপিট আছে তো জিনিস। মানে ম্যাম, যদি মিডের কম জন্য হয় তো একটু ভালো ম্যাম হয়। আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যাইতেছে। অনেকদিন পরে পড়তে বসতেছি। অনেকদিন পরে বসতে বসছেন, এটা আবার বলেন? না ম্যাম ওইটাও কোনো বিষয় না ম্যাম, এমনিতে সিলেবাসটা আমাদের একটু বড় হয়ে গেছে ম্যাম স্বর্ণাম্যামের এই 3টা স্লাইড স্লাইড 1 তো বড়ই আছে ম্যাম। ম্যাম, স্লাইড আরো স্লাইড জি ম্যাম, 1ও স্লাইড 1 ম্যাম মোটামুটি অনেক 81টা বড় পেজ ম্যাম। ম্যাম। ম্যাম তার থিওরিটাও একটু পড়া লাগবে ম্যাম। পেজ ম্যাম 81টা হইলেই কি তার মধ্যে অনেক কিছু আছে? আচ্ছা ঠিক আছে, 1 নম্বর স্লাইডই করেন, আমি 2 নম্বর স্লাইড পরে আপনাদের ই করে দেবো। জি ঠিক ম্যাম। আছে। জি ম্যাম। ওকে।